মালয়েশিয়া প্রবাসী আনিসুর রহমান সাহেব কম্বল পাঠিয়েছে। আপনাকে আমরা একটি কম্বল এই মুহূর্তে উপহার দেব সেই প্রবাসীর পক্ষ থেকে। এই কম্বলটি শীতের উপহার আপনাদেরকে পাঠিয়েছে। Saya cakap banyak-banyak terima kasih untuk dia. Saya banyak-banyak happy dapat ini berangkat. ঢাকা শহরে কতদিন রিক্সা চালান? 3-4 বছর। 3 বছর। সাধারণ মানুষ বা মধ্যবিত্ত যারা বড় লোক আপনার রিক্সায় অনেকেই উঠেছে, তাদের কাছ থেকে কেমন ব্যবহার পেয়েছেন? সবাই তো আর সমান না, এটা অনেক সময় অনেকে অনেক কিছু বললে সহ্য করতে হয়। যেমন বর্তমানে তো দেখা গেছে আমাদের বাজার একবারে ডাল অটোর কারণে ব্যবহার আমাদের সহ্য করতে হয়। এরা দুষ করে আমাদের উপরে চাপায় দেয়, বা অনেক সময় দেখা গেছে ন্যায্য ভাড়া আমরা চাইলাম ওরা আরো 20 টাকা 30 টাকা কমে চলে যায়। আর অ্যাক্সিডেন্ট তো আছে বিভিন্ন ধরনের বানায়। আমাদের গাড়িতে আসলে এখন আগে নিচের দিকে তাকায় যাত্রী মোটর আছে কিনা। এই রিক্সা ডিপার্টমেন্টে অনেক ধরনের লোক আছে, যেমন বড় বড় গাড়ির ড্রাইভার আছে, অনেকে আছে বিদেশ থেকে আইসা বিভিন্ন ব্যবসা বাণিজ্য লস প্রজেক্ট খায়া না পাইলে এই রাস্তা বাইসা নিছে। আমরা তো দেখা গেছে প্রবাসে থেকে আসছি, আমরা লজ্জা কি জিনিস এটা ভাবি না, কাজকে বড় করে দেখি আর কি। ওই হিসাবে আমি যখন ক্ষতিগ্রস্ত হই তারপরে পড়ে আমি আস্তে আস্তে এই জগতে। প্রবাসে ছিলেন, কোন রাষ্ট্রে ছিলেন? মালয়েশিয়া ছিলাম 5 বছর। মালয়েশিয়া থাকার পরে দেশে এসে আবার রিক্সা চালানো, কেন এটা? তো দেখা গেছে আমি যখন আসি ধরা খাইয়ে আসি, প্রথম 2 বছর ছিলাম লিগেল, তারপরে 3 বছর থেকে আসি। আসার পরে দেখছি মোটামুটি কিছু একটা পুঁজি ছিল, টেনশন ছিল না। আসার পরে তখন 2019-এ আসি আমি, তখন এই যে ব্রয়লার মুরগ পোল্ট্রি ফার্মের ভালো একটা প্রচলন ছিল। এইগুলা দেখা গেছে কিছু প্রশিক্ষণ না দিয়ে মানে ইউটিউব দেখে ব্যবসা দিছিলাম, মোটামুটি ভালোই 1-1.5 বছর চলছে। প্রথম 2000 সেট করছিলাম, তারপরে দেখা গেছে পর্যায়ক্রমে 5000 পর্যন্ত করছিলাম। তো 5000 করতে যায় মানে খুব বড় ধরনের একটা বাড়ি খাই। প্রবাস জীবনে কতটা কষ্ট করতে হয় তার কিছু যদি একটু বল। প্রবাসে গেলে একটা জিনিস কি, আমাদের বাংলাদেশের মানুষ তো সময়কে গুরুত্ব দিতে জানে না, সময়কে গুরুত্ব দেয় না। তাছাড়া টাকাকেও ভালোবাসতে জানে না, যেটা বলবো। ওই দেশে গেলে ওই দেশের ডিসিপ্লিন গুলা দেখে বাংলাদেশ যারা যায় তারা আসলে পরিবর্তন হয়ে যায়। তারা চায় যে না কিছু একটা করি, দেখা গেছে ওইদিকে আপনার টাইম টু টাইম ডিউটি করে, অন্তত আর কিছু করুক, যাই করুক। যারা খারাপ ভালো সবাই আছে, কিন্তু যাই করুক কাজ করতেছে, কাজের উপরে থাকে, বেকার থাকে না। প্রবাস জীবনের সবচাইতে কষ্টের দিন কি দিনগুলো পার করেছেন, কি অভাবটা ছিল এটা একটু বল। যখন আমি বিশা লাগাইতে পারলাম না, এমনি দালাল টালাল দিয়ে দিছিলাম, জঙ্গলের ভিতরে থাকতাম এগুলোই আর কি। এমনি খাবার দাবারের কষ্ট করি না, যেহেতু প্রথম 2 বছর লেগেছিলাম, তো বাসাও জানতাম, সব দিক দিয়েই মানে পারফেক্ট ছিলাম, হিসাবে চলতে পারছি। কষ্ট তবে টঙ্গলে থাকতে হয়েছে। তো এগুলো এই যে প্রবাসে জঙ্গলে থেকেছেন, কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এমনি সাধারণত কিছু না, এখানে অনেক লোক দল বেঁধে থাকতাম, তো ইন্দোনেশিয়া বাঙালি বিভিন্ন লোক। তো পরিষ্কার করেন সাইড দিয়ে শুধু জঙ্গল, এমনি রেল স্টেশনের পাশে ভিতরে মহল্লার মধ্যে আর কি। কারেন্ট সবই ছিল, পুলিশে ট্যাক্স দিত। তো যখন ইমিগ্রেশনের রেট পড়ে তখন আর কেউ ছাড়া পায় না। প্রবাসে গিয়ে প্রবাসীরা এত কষ্ট করে আসলে কাদের জন্য? তো আমাদের মা বাপ ভাই বোন সবাইকে ভালো রাখার জন্যই কষ্ট করে। প্রবাস জীবনে অনেক কষ্ট করে বাংলাদেশে আসেন বুক ভরা ভালোবাসা নিয়ে, কিন্তু সেই মূল্যায়নটা কি বাংলাদেশের মানুষ করে? না, এই মূল্যায়নটা থাকলে তো আর এরকম হতো না। যেমন আমাদের প্রবাসী কল্যাণ আত্মহবিল আছে, এটার ভিতরে দেখা গেছে অনেক লোক করোনার পরে আটকা পড়ে যাওয়ার পরে বা আমার মতো শিকার হওয়ার পরে অনেক লোক ট্রাই করছে, কিন্তু দেখা গেছে এরা যথাযথ ভাবে পায় নাই। বিদেশ গমনের জন্য যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াগুলো যদি আমাদের জন্য সহজ করে দেওয়া যায়, যেমন আমি যদি চেষ্টা করি দেখা গেছে 1-1.5 লাখ 2 লাখের ভিতরে যাইতে পারি, তো দেখা গেছে ওইটা আমার ব্যক্তি সেলফে আমি জানি যে আমি পারবো যাইতে, কিন্তু ওইটা অফিসিয়াল ভাবে গেলে হবে না। তো ওই জিনিসগুলো যদি সহজ করা হয়তো বাংলাদেশে অনেকে, আমার মনে হয় যে বেশিরভাগই বাইরেই চলে যেত, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ। আর এই মুহূর্তে বাইরের রেমিটেন্সটা অনেক বেশি জরুরি আমি মনে করি।